আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা এখনও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বটা দেখেন নাই, তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু করার আগে গত পর্বের কিছু কথা বলে নিচ্ছি। তো গত পর্বের শেষে আমরা দেখেছিলাম ঈশিতা ইয়ামিনের জন্য অপেক্ষা করছে। আর বলছে, আমি অপেক্ষায় আছে তার। সে আমার অনুমতি ছাড়া আমার সাথে অনেক কিছু করেছে। আজকে আসুক, আমিও বুঝাবো আমি কোন জিনিস। চতুর্থ পর্বটা এখান থেকেই শুরু করছি। রাত ২:২০। আমি একটি নীল রঙের শাড়ি পরে বিছানার উপরে শুয়ে আছি, ঘুমানোর নাটক করে। ইচ্ছে করে আমার কোমরটা যেন দেখা যায়, এভাবে শাড়ি পরেছি আমি। আমি লক্ষ্য করি আমার ঘরটা ঠান্ডা একটি বাতাসে ভরে গেল, আর দরজার ফাঁকা দিয়ে কিছু সাদা ধোঁয়া ঘরে প্রবেশ করল। আমি বুঝতে পারলাম কে এসেছে। আমি চোখ দুটো বন্ধ করে ঘুমানোর নাটক করে কিছুক্ষণ শুয়েছিলাম। আমি দেখি ইয়ামিন আস্তে আস্তে আমার কাছে আসলো। আমি খুব সুন্দর করে সেজেছি, সে তো আমাকে দেখে অনেক মুগ্ধ হয়েছে। ইয়ামিন আমাকে ডাকতে শুরু করল। ঈশিতা, এই ঈশিতা, ওঠো, আমি এসেছি। কিন্তু আমি তার ডাকের কোনো সাড়া দিচ্ছিলাম না। আমি চুপটি করে ঘুমানোর নাটক করছিলাম। ইয়ামিনের নজর যখন আমার কোমরের মাঝে ছোট্ট তিলটার দিকে নজর পড়ল, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আস্তে আস্তে করে আমার পাশে এসে বসল, তারপর কোমলভাবে তার দুটি হাত আমার কোমরে রাখল, আর আলতোভাবে হাত দুটো বুলাতে শুরু করল। আমি আর বেশিক্ষণ নিতে পারলাম না এটা। আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। ঘাড়ের পাশ দিয়ে কেমন একটা লাগছিল। আমি আর ঘুমানোর নাটক করতে পারলাম না। আমি এক লাফে খাট থেকে উঠে বসি, আর তার হাত দুটো ধরে বলি, বন্ধ করো, কি করছো তুমি, বন্ধ করো এবার। তোমাকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষা পেয়ে গেছি। শুধু সুযোগ খোঁজো, তাই না? সব সময় মাথায় শুধু ওই একটা জিনিসই ঘোরে নাকি? ইয়ামিন তখন আমাকে বলল, বিশ্বাস করো ঈশিতা, আমার এমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোমার ওই কোমরের তিলটা আমার মাথা নষ্ট করে দিয়েছে। তাছাড়া আজ বাদে কাল তো আমরা বিয়ে করছি নাকি? প্লিজ বিশ্বাস করো, আমি কিচ্ছু করব না। শুধু তোমার ওই তিলটাকে একটা কিস করব। ইয়ামিন এত মায়া লাগিয়ে কথাগুলো বলছিল যে আমি কোনোভাবেই তাকে না করতে পারছিলাম না। আমি তাকে বলি, ঠিক আছে, কিন্তু একটি কিস করবা, এর বেশি কিছু না কিন্তু। ইয়ামিন বলে, বিশ্বাস করো ঈশিতা, আমি এর বেশি কিচ্ছু করব না। ইয়ামিন আমাকে ধাক্কা দিয়ে আবার বিছানায় শুইয়ে দিল, আর আমার শাড়িটা কোমরের পাশ থেকে সরিয়ে ফেলল। গোলাপি ঠোঁটটা আস্তে আস্তে আমার কোমরের কাছে নিয়ে আসলো। তারপর একটু সুন্দর করে একটি কিস করল আমার কোমরে। আমার উত্তেজনা বেড়ে গেল, আমার হার্টবিট বেড়ে গেল। ইয়ামিন সেখান থেকে উঠে আমার ঘাড়ে একটি কিস করল। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তাকে আটকাতে চেয়েও আটকাতে পারছিলাম না। ইয়ামিন তারপর আমার ঠোঁটে কিস করা শুরু করল। আমি মনে মনে ভাবছিলাম, আজ বাদে কাল আমাদের বিয়ে, কিন্তু ইয়ামিনের অবস্থা দেখে মনে হচ্ছে সে আজকেই বাসর করে ফেলবে। তাকে আটকানো দরকার। আমি ইয়ামিনকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম, কি করছো ইয়ামিন, ইনুলো, শান্ত হও, কালকে তো আমাদের বিয়ে, আর আমি তো তোমারই নাকি? পাগল হলে নাকি? ইয়ামিন তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম এগুলা। আচ্ছা শোনো ঈশিতা, আমরা বিয়ের পর কিভাবে সংসার করব? আমি ইয়ামিনকে বললাম, দিনের বেলায় আমরা মানুষদের মাঝে থাকব, তুমি ছোটখাটো একটা মাদ্রাসায় জব করবে, দিন শেষে বাসায় আসবে, আর রাত যখন গভীর হবে তুমি তোমার দুনিয়ায় চলে যাবে, কারণ তুমি একজন জিন, তোমার কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করবে। ইয়ামিন আমাকে বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তখনই আমি ইয়ামিনকে বলি, আমি যতদিন বাঁচব তোমার সাথেই বাঁচব। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোর হওয়ার সাথে সাথে ইয়ামিন আমাকে ঘুম থেকে তুলে বলল, ঈশিতা, তাহলে আজকে আমি আসি। রাতে আসব জামাই সেজে। যেটা গতকাল রাতে করতে যাওনি, সেটা কিন্তু আজকে রাতে দিতে হবে। আমি ইয়ামিনকে বলি, আমি তোমার জন্য বউ সাজে অপেক্ষা করব। ইয়ামিন আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ পবিত্র জুম্মার দিন। আজ রাতেই বাবা আমাদের দুহাত এক করে দেবে। বাড়ি ভর্তি মানুষ, সকলেই বিয়ের আয়োজন নিয়ে অনেক ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার ভাবনাকে নিয়ে। আজকে আমাদের বাসর রাত। এই রাতটাকে নিয়ে আমার কত আশা ছিল। আজকে আমি বাসর করব একটি জিনের সাথে। ভাবা যায় বিষয়টা। জামিন ও ইমাম সাহেবের বিকেলের ভিতরে বাড়িতে আসার কথা ছিল। মাগরিবের পরে আমাদের বিয়ে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। না আছে ইমাম সাহেবের খোঁজ, না আছে ইয়ামিনের খোঁজ। আমরা অনেক টেনশনে পড়ে গেলাম, কেন আসছে না তারা এখনো? বাবা চাচা আর আমার চাচাতো ভাই এগিয়ে গেল মাদ্রাসার দিকে দেখার জন্য আসলে কি হয়েছে, তারা কেন এখনো আসছে না। কিন্তু তারা মাদ্রাসায় গিয়ে দেখে সেখানে ইমাম সাহেব নেই। মাদ্রাসার অন্যান্য লোকেরা বলছে, ইমাম সাহেব ও ইয়ামিন আপনাদের বাড়ির দিকে রওনা করেছে আরও 2 থেকে 3 ঘন্টা আগে। কি হচ্ছে এসব?
তারা যদি বিয়ের জন্য মাদ্রাসা থেকে আমাদের বাড়িতে আসার জন্য রওনা করে, তাহলে মাঝপথে তারা কোথায় হারিয়ে গেল? বাবা, চাচা আর আমার চাচাতো ভাই বাড়িতে ফিরে আসে। বিয়ের আয়োজন বন্ধ হয়ে গেছে। সবার মনটা খুব খারাপ। কি হলো, কেন হলো, কেউ কিছু বুঝতে পারছে না। আমি আমার ঘর লাগিয়ে একা একা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। ইয়ামিন এমনটা করতে পারল? সে যদি আমাকে বিয়ে না করতে চাইতো, তাহলে বললেই হতো। এভাবে আমার বাবা মায়ের মান সম্মান নিয়ে খেলার কোনো অধিকার নেই তার। দরজার বাইরে থেকে তানিয়ে এসে আমাকে ডাকছে, ঈশিতা, যা হওয়ার তা হয়ে গেছে। সারাদিন তুই কিছু খাসনি, আয় বোন, একসাথে খেয়ে নিই। আমি বললাম, তানিয়া তুই যা, আমার ক্ষুধা নেই, আমি ঠিক আছি। তোর আমাকে নিয়ে চিন্তা করিস না। তুই একটা আমার বাবাকে দেখ, অনেক কষ্ট পেয়েছে। আমি কোনোদিনই ইয়ামিনকে মাফ করব না, কোনোদিন না। সে আমার জীবন নিয়ে এভাবে খেলা করল, সে এত নিষ্ঠুর কি করে হলো বলতো? তানিয়া বলে, ঈশিতা, সব ঠিক হয়ে যাবে বোন, তুই দরজাটা খুল না। আমি বললাম, তোকে বললাম তো আমি ঠিক আছি, তুই যা। তানিয়া তখন চলে গেল। তানিয়া যাওয়ার পর আমি আমার বিছানায় শুয়ে পড়ি। আমি আমার মনে অনেক আঘাত পেয়েছি। আমি ইয়ামিনকে অনেক ভালোবেসে ফেলেছি। সে আমার সাথে এত বড় একটা চিট করেছে। তারপরেও না, তাকে আমার মন থেকে কোনো অভিশাপ দিতে পারছিলাম না। কান্না করতে করতে আমি একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ি। ঘুমের মাঝে আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমি দেখছিলাম ইয়ামিন একটি অনেক বড় ঘোড়ার গাড়ির উপরে একটি খাঁচার ভিতর বন্দী। ঘোড়ার গাড়িটি একটি পথ ধরে এগিয়ে যাচ্ছে, আর তার চারপাশে অনেক সৈনিক হেঁটে হেঁটে যাচ্ছেন। তার পাশে একটি রাজকীয় পালকি চলছে, আর পালকির পাশে একটি খুব সুন্দর রাজকীয় হাতি চলছে। হাতিটির উপরে একটি খুব সুন্দরভাবে বয়স্ক লোক বসে আছে। লোকটির পরনে খুব সুন্দর সম্রাটদের মতো পোশাক। তখনই সেই বয়স্ক লোকটা সকলকে বলল, সবাই একটু থামো। এটা বলার সাথে সাথেই সে হাতিটি আস্তে আস্তে নিচু হয়ে গেল, আর সেই সম্রাটের মতো দেখতে বয়স্ক লোকটা হাতি থেকে নেমে এলো। তখন আমি দেখি পাশে একটি মহিলা ভেতর থেকে বের হয়ে এলো। খুব সুন্দর একটি মহিলা। মহিলাটি খুব সুন্দরভাবে রাজকীয়ভাবে সেজে আছে, যেমনটা আগেকার দিনের মহারানীরা সেজে থাকত। ওই বয়স্ক লোকটা আর সেই মহিলাটা আমার দিকে করে আমাকে বলতে শুরু করে, আমি স্বপ্নের মাঝে দেখছিলাম তারা আমাকে দেখতে পাচ্ছেন। তারা আমাকে উদ্দেশ্য করে বলে, ইয়ামিনকে আমরাই নিয়ে যাচ্ছি। সে আর কখনো তোমার জীবনে ফিরে আসবে না। তোমরা যেটা করেছ সেটা ভুল। তোমরা যেটা করতে যাচ্ছিলে সেটাও ভুল। এটা প্রকৃতির নিয়মের বাইরে। সে একটা জিন আর তুমি একটা মানুষের কন্যা। তোমাদের বিয়ে ও বাসর কখনোই হতে পারে না। আমাদেরকে ভুল বুঝবে না। আমরা খারাপ কোনো জিন না। আমরা ইয়ামিনেরই খুব আপন মানুষ। তোমাদের ভালোর জন্যই আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি। আমরা আশা রাখি তুমি তোমার দৈনিক জীবনে আবার ফিরে যেতে পারবে। আর ইয়ামিন তোমার সাথে যা যা করেছে তার জন্য আমরা আসলেই লজ্জিত। তারপরেও আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। ভালো থাকবে তুমি, ঈশিতা। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি লাফিয়ে উঠি ঘুম থেকে। হে আল্লাহ, এটা কেমন স্বপ্ন দেখলাম আমি! আর স্বপ্নের মাঝে তারা কে ছিল? বাইরের দিকে তাকিয়ে দেখি ভোর সকাল হয়ে গেছে। বাবা আমার দরজার বাইরে এসে আমাকে ডাকতে শুরু করে, আর বলতে শুরু করে, মা, দরজাটা খোল। একদিন হয়ে গেল যে কিছু খাস না। তুই যদি এমন পাগলামি করিস তাহলে যে আমার খুব কষ্ট হয়। যা হওয়ার তো হয়ে গেছে এখন। নিজেকে সামলে নে। নিজেকে আর কত কষ্ট দিবি? আমি বুঝতে পারছিলাম আমার জন্য বাবা মার অনেক কষ্ট হচ্ছে। আমি এক দৌড়ে দরজাটা খুলে ফেলি আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি। আমি বাবাকে সবটা বলতে চাচ্ছিলাম, আর ইয়ামিন যে আসলে একটা মানুষ না, সে একটা জিন। কিন্তু কেন জানি আমি তাকে বলতে পারছিলাম না। আমি ভাবছিলাম বাবা যদি এগুলো শুনে আরও ভেঙে পড়বে। আর আমি একটা মেয়ে হয়ে কি করে বলবো একটি জিন আমার সাথে কি করেছে? আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেকে গুছিয়ে নিব, আর আমার দৈনিক জীবনে আবার ফিরে যাব। আমি বাবাকে বলি, বাবা, আজকে আমরা ঢাকা চলে যাব। আমার না কিছু ভালো লাগছে না, আমার এখানে ভালো লাগছে না। বাবা আমাকে বলে, ঠিক আছে মা, আমরা আজকে ঢাকা চলে যাব। সকাল 10টা ব্যাগপত্র গুছ করে দাদা চাচার থেকে বিদায় নিয়ে রওনা করব ঢাকার উদ্দেশ্যে। তখনই আমার চাচাতো ভাই সোহেল দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানে এসে সকলকে বলতে শুরু করে, ইমাম সাহেবকে পাওয়া গেছে। ইমাম সাহেব আমাদের গ্রামের নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে। আমার বাবা আর চাচা তখন আমাকে বলে, মা, তুই এখানে দাঁড়া, আমরা এখনই দেখে আসছি কি হয়েছে। আমার মনে অনেক অজানা প্রশ্ন উদয় হয়। ইমাম সাহেবের কি হয়েছে, আর কেনই বা অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে পড়েছিল? আর গতকাল স্বপ্নের সাথে কি ইমাম সাহেবের কোনো যোগসূত্র আছে? পরের দিন ইমাম সাহেব নিজেই আমাদের বাসায় আসলো, আর আমার বাবা মাকে বলল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। বাবা মা ইমাম সাহেবকে আমার ঘরে নিয়ে এলো। তারপরে তারা সকলে ঘরের বাইরে চলে গেল। আমি ইমাম সাহেবকে সালাম দেই আর বলি, হুজুর, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর এখন কেমন আছে? ইমাম সাহেব বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম রহমতে এখন আমি অনেক ভালো আছি। তোমাকে অনেক কিছু জানানোর আছে আমার। আমি তখন ইমাম সাহেবকে বলি, আমি সব কিছু বুঝতে পেরেছি।
কারণ আমি গতকাল শেষ রাতের স্বপ্নে দেখেছি ইয়ামিনকে তার পরিবার নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে তারা আমাকে বলে গেছে আমি যেন আর কোনোভাবেই ইয়ামিনের সাথে যোগাযোগ না করি, হয়তো তারা তার বাবা মা ছিল। ইমাম সাহেব আমার মুখে এসব কথা শুনে আমাকে বলল, কি বলছো তুমি এসব ঈশিতা? ইয়ামিন এতিম, ইয়ামিনের পৃথিবীতে কেউ নেই। ইয়ামিন ছোট থেকেই আমার কাছেই বড় হয়েছে, আর সে রাজা হয়েছে তার যোগ্যতায়। আসলে ইয়ামিন যে গোত্রের জিন, সে গোত্রের এখন আর কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। ইয়ামিনই ছিল সে গোত্রের একমাত্র অবশিষ্ট ব্যক্তি। আসলে ইয়ামিনের গোত্রের সকল জিন ছিল অন্যান্য জিনের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। আর যেহেতু এখন ইয়ামিনের গোত্রের আর কেউ বেঁচে নেই একমাত্র ইয়ামিন ছাড়া, তাই এই কারণে আশেপাশের সকল ভালো জিনেরা তাকে তাদের মহারাজ বানিয়েছে। গতকাল আমি ইয়ামিন আর তার 5 জন খুব কাছের জিনেদের সাথে মিলে বিয়ের জন্য তোমাদের বাড়ির দিকে আসছিলাম। আমরা নদীর পাড় ধরে আসছিলাম। চারিপাশে ততক্ষণে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। আমরা লক্ষ্য করলাম হঠাৎ করেই চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করল। আকাশে কালো মেঘ ঢেকে গেল। ইয়ামিন তখন আমাকে বলল, আশেপাশে কেউ আছে। তখনই আমরা লক্ষ্য করলাম আশেপাশে সকল বাঁশবাগান থেকে একদল কালো লম্বা লম্বা কিছু ছায়ারা বের হয়ে এলো। তাদের কারো শরীর দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল তাদের চোখ দুটো, আর তাদের সকলের চোখ দুটো ছিল আগুনে তৈরি। ইয়ামিন তখন আমাকে বলল, ইমাম সাহেব, আপনি এখান থেকে পালান। এরা হচ্ছে সকলের অগ্নিরাজ গোত্রের জিন। এরা খুবই শক্তিশালী জিন। এরা এখানে কেন আর কী কারণে এসছে আমি বুঝতে পারছি না। তখনই আমরা দেখলাম আরও হাজার হাজার কালো ছায়া আকাশ থেকে উড়তে উড়তে এসে মাটিতে দাঁড়ানো ছায়াগুলোর পিছনে এসে দাঁড়ালো। ইয়ামিন আমাকে বলল, ইমাম সাহেব, আপনাকে পালাতে বলেছি, আপনি এখনই পালান। ইয়ামিন তার সাথে থাকা 5 জন জিনকে আমার সাথে করে পাঠিয়ে দিল সেখান থেকে, আর 5 জনকে বলল যেন তারা আমাকে রক্ষা করে। তারপর ইয়ামিন একাই ঝাঁপিয়ে পড়ল সেসব হাজার হাজার কালো ছায়ার উপরে। সে 5 জন আমাকে নিয়ে বাতাসের বেগে সেখান থেকে ছুটে পালিয়ে আসতে শুরু করল। তারপর ইয়ামিনের সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। আমি তখন ইমাম সাহেবকে বলি, তাহলে আপনি অজ্ঞান হলেন কি করে? ইমাম সাহেব বলে, আসলে ঈশিতা, আমাকে নিয়ে যখন সে 5 জন জিন সেখান থেকে পালিয়ে আসছিল, আমরা যখন নদীর ঘাটের দিকে ছুটে আসছিলাম সাহায্যের জন্য, ততক্ষণে চারিপাশে মাগরিব শেষ হয়ে অন্ধকার নেমে এসেছে। নৌকার ঘাটে আসতেই আমি দেখতে পাই সে নৌকার উপরে একটি কালো জুব্বা পরে মাথায় গামছা বেঁধে একটি লোক বসে আছে। আমি তাড়াতাড়ি এসে সে নৌকার দিকে ছুটে যাই সাহায্য পাওয়ার আশায়, কারণ ওই দিকেই ইয়ামিন একা ছিল। আর আমি জানি যদি অনেক মানুষজন মিলে সেখানে যায় তাহলে সে জিনগুলো সেখান থেকে পালিয়ে যাবে, আর আমি ইয়ামিনকে উদ্ধার করতে পারবো। আমি যখন সে নৌকায় বসে থাকা লোকটির দিকে এগিয়ে যাই আর তাকে পিছন থেকে ডাকতে শুরু করি, এই যে মাঝি ভাই, একটু সাহায্য করুন, আশেপাশে যারা যারা আছে সকলকে জোরে জোরে ডাকুন, আমি আপনাদের এই গ্রামের মাদ্রাসার বড় ইমাম, আমি অনেক বড় বিপদে পড়েছি, আপনাদের সাহায্য আমার দরকার, আশেপাশে যত মাঝি আছে সকলকে ডাকুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে, আপনারা আমাকে সাহায্য করুন। তখন সে মাঝিটা তার মাথা আমার দিকে ঘোরায়, কিন্তু সে তার শরীরটা একই জায়গায় রেখে দিয়েছিল। তার মাথাটা পুরোপুরি উল্টোভাবে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখতে পাই তার চোখের জায়গায় কোনো চোখ নেই, মুখে আছে একটি বিচ্ছিরি হাসি। এটা দেখে আমি আর নিতে পারি না, আমি সে নদীর পাড়ে অজ্ঞান হয়ে যাই। আমি অজ্ঞান হওয়ার আগে ঝাপসা ঝাপসাভাবে দেখছিলাম ইয়ামিনের 5 জন সেই জিন সাথীকে আরও অনেকগুলো কালো ছায়া ঘিরে ধরে রেখেছে, আর তারা মৃত্যু চিৎকার দিচ্ছে আর বলছে, আমাদেরকে মেরো না। এরপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আমি আবিষ্কার করি আমি আমার মাদ্রাসার বিছানায় শুয়ে আছি। আমি তখন ইমাম সাহেবকে বলি, তাহলে আমার স্বপ্নে কারা এসেছিল? আমি তো ভেবেছিলাম ওনারা হচ্ছে ইয়ামিনের বাবা মা, কিন্তু তারা কে, আর কেনই বা ইয়ামিনকে তুলে নিয়ে গেল? ইয়ামিনের সাথে তাদের কিসের শত্রুতা? ইমাম সাহেব আমাকে বলল, আমি তো এত কিছু বলতে পারবো না। আমার জ্ঞান ফেরার পর আমার মাদ্রাসায় থাকা সকল জিনেদেরকে আদেশ করেছিলাম তারা যেন ইয়ামিনের খোঁজ আশেপাশ থেকে নিয়ে আসে, কিন্তু আমার সকল ছাত্র জিনেরা ব্যর্থ হয়েছে, কেউ কোনো খবর আনতে পারেনি। আমার ছাত্র জিনেরা আমাকে বলেছে, সেদিন যেসব জিনদের আপনি দেখেছিলেন তারা সকলেই অনেক শক্তিশালী নোত্রের,
এই কারণেই তারা সেখান থেকে যাওয়ার আগে আশেপাশের সকল ঘটনা জাদুর মাধ্যমে মুছে ফেলেছে, তারপরে গিয়েছে। আসলে ঈশিতা, জিনেরা মায়ার মাধ্যমে পিছনে ঘটে যাওয়া সব কিছু তারা দেখতে পারে। সেখানে কি হয়েছিল, কেমন হয়েছিল, সে কোথায় থেকে এসেছিল, সব কিছু তারা জানতে পারে। কিন্তু সেই দিন রাত্রে যারা এসেছিল তারা তাদের শক্তির মাধ্যমে সে সকল স্মৃতি সেখান থেকে মুছে তারপরে গিয়েছে। আমি তখন ইমাম সাহেবকে বলি, তাহলে কি আমি আমার ইয়ামিনকে হারিয়ে ফেললাম? সে কোথায় আছে, কারা তাকে নিয়ে গেছে, এটা কি আমরা কখনো জানতে পারবো না? তখন ইমাম সাহেব আমাকে বলে, একটা রাস্তা আছে। সেদিন ওই জায়গা থেকে পালানোর আগেই ইয়ামিন আমাকে বলেছিল, আমি যাদের দেখছি তারা সকলেই নাকি অগ্নিরাজ গোত্রের জিন। এই একটা নাম ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। এখন আমাদেরকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার কাছে শক্তিশালী জিন আছে। আমার ছাত্র জিনেদের শক্তি খুব কম, কারণ এখনও তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়নি। তখন আমার মাথায় আসে রাকিব ভাইয়ের কথা। তার কাছে তো 10টি জিন আছে, সে হয়তো আমায় সাহায্য করতে পারবে। আমি ইমাম সাহেবকে বলি, আমি একজনকে চিনি যার কাছে 10টি জিন আছে। আমি রাকিব ভাইয়ের বিষয়ে সব কিছু খুলে বলি ইমাম সাহেবের কাছে। সব কিছু শুনে ইমাম সাহেব বলে, হ্যাঁ, উনি পারবে। আমি বললাম, আমি তাকে এখনই কল করি। ইমাম সাহেব বললেন, না, কল করার দরকার নেই। আগামীকাল সকালে তুমি আর আমি মিলে ঢাকায় যাব, আর মিরপুর সে মাজারে তার সাথে দেখা করব। আমি তাকে সামনাসামনি সব কিছু খুলে বলতে চাই। আর আমার বিশ্বাস, আমার জিন আর তার জিনেদের মাধ্যমে আমরা ইয়ামিনকে উদ্ধার করতে পারব। আমি বললাম, ঠিক আছে ইমাম সাহেব, আপনি যেমনটা বলবেন। কথা শেষ করে ইমাম সাহেব ঘর বাইরে এলো। বাবা মা তার কাছে জানতে চাইল ইয়ামিন কোথায় আর সে কেন বিয়েতে আসেনি। ইমাম সাহেব বাবা মাকে বলল, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা না। ইয়ামিন আসলে আপনার মেয়েকে ধোঁকা দেয়নি, তাকে কিছু খারাপ লোক উঠিয়ে নিয়ে গেছে। তবে চিন্তা করবেন না, আমি আর ঈশিতা মিলে তাকে খুব দ্রুতই উদ্ধার করব। আমার বাবা তখন ইমাম সাহেবকে বলল, তাহলে আমরা পুলিশের কাছে যাই। আমি তখন আমার বাবা মাকে বলি, আমরা যদি পুলিশের কাছে যাই তাহলে তারা ইয়ামিনকে হত্যা করবে। তুমি চিন্তা করো না বাবা, আমি আর ইমাম সাহেব তাকে উদ্ধারের রাস্তা বের করে ফেলেছি। তুমি শুধু আমাদের উপর একটু বিশ্বাস রেখো। আমরা কাল ঢাকায় যেতে চাই। তুমি আমার আর ইমাম সাহেবের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দাও। বাবা বলে, ঠিক আছে, তুই আমার গাড়িটা নিয়ে যাস আর নিজেদের খেয়াল রাখবি। আর কোনো সমস্যা হওয়ার সাথে সাথে আমাকে ফোন করবি। ইমাম সাহেব আমাদের সকলের থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে চলে গেল। যাওয়ার আগে আমাকে বলল, কালকের জন্য প্রস্তুতি নাও। আমি বাবা মাকে চাইলেও কিছু বলতে পারছি না, কারণ বাবা মা কোনোভাবেই বিশ্বাস করবে না ইয়ামিন যে একটা জিন। সেদিন রাতে এশারের নামাজ পড়ে আমি ঘুমাতে যাই। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। কেউ একজন আমাদের বাসার উঠোনে বসে মরা কান্না কাঁদছে। ঘুম ভাঙার পর আমি উঠে বসি। এত রাতে মরা কান্না কে কাঁদছে? আমি আমার ঘরের দরজাটা খুলে বাইরে বের হই, কিন্তু আমি যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন। এই রকম গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।